একটু প্রথমত সবাই আমার কাছে মনে হচ্ছে অনেকেই এই মাসে প্রথম আসলাম, কারণ গত শনিবার আমাদের প্রোগ্রাম হয়নি, বুঝছে? মানে মে মাসের প্রথম আমাদের আসা হলো। তো আমরা সবাই একটা জিনিস চিন্তা করি, সেই চিন্তাটা হলো কীভাবে নিজেকে ডেভেলপ করা যায়, অথবা এটা না বুঝলেও আমি বারবার একটা কথা বলতাম যে যেহেতু এখানে থেকে কিন্তু সবাই একটা জিনিস বুঝি, সেটা হলো সবার জীবনে কী লাগবে ভাই? এখানে কারো কোনো সন্দেহ আছে যে আমার জীবনে টাকা লাগবে? কি সন্দেহ? টাকা লাগবে স্যার। টাকাটা লাগবে। টাকা ইনকাম করা যত সহজ, আমরা এখন বলি যে টাকা ইনকাম করা কঠিন। আমি বলি টাকা ইনকাম করা কঠিন, তার চেয়েও কঠিন টাকা জমা। আমাদের মেম্বার সাহেবের বয়স এখন ধরেন 50+। 50 বছর বয়সে উনি যদি 20 বছর বাদেও দেয়, তাও 30 বছর। বছরে যদি 1 লাখ টাকা করে জমানো করতো, তাহলে ওনার 30 লাখ টাকা এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা যেত। কিন্তু আমার বিশ্বাস ওনার অ্যাকাউন্টে 30 লাখ টাকা আছে। কি জানি এবং যদি মাত্র 20-40 টাকা থাকে আমার এখন আলফাতে ঢুকি। দেখেন, আলফার আগেও উনি ওনার মেম্বারি 20 বছর করছে, আরও অন্যান্য কর্মকাণ্ডের সাথে ছিল। তো উনি কিন্তু এইভাবে সাহস করে বলতে পারে নাই যে এখন আলফাতে আসে অন্তত মাসে 20-25,000, 30,000, 40,000 অ্যাকাউন্টে থাকে, আগে কিন্তু থাকতো। তার মানে উনিও ওনার কর্মজীবনে জমি জায়গা, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, মানুষকে বেঁচে থাকার জন্য অনেক কিছুই চেষ্টা করে, রাইট না? তাহলে আমি যে জিনিসটা করতে চাই, আলফাতে আমাকে দিয়ে যদি আমি বলি, আমি সবসময় ট্রেনিং, প্রশিক্ষণ, উদাহরণ, এক্সাম্পল আমারটাই আমার কাছে বলতে মনে হয় আমি পছন্দ করি। কেন? আমি যা করছি, যা করে আসছি, এটা যদি বলি তাইলে এটি আমার কাছে বড় এক্সাম্পল। আমি আলফাতে জয়েন করছি আজকে প্রায় 3 বছর, 2023 সালের জুলাই। 26 সালের জুলাই আসলে 3 বছর পূর্ণ হবে, রাইট? 3 বছর যদি অর্জন বলি আমি আলফাতে, এই আলফাতে আসার পর থেকে অ্যাভারেজ বাৎসরিক রেজাল্ট যদি বলি 1 লাখ টাকার নিচে আসে না আলাদা হয়। বিগত সময়ের কথা যদি বলি, হয়তো কোনো মাসে গ্যাপ হয়েছে, 6 মাস গ্যাপ হয়েছে, কিন্তু ডিসেম্বরে যে এটা মেকআপ হবে এবার এটা একটা আমার অর্জন। এই অর্জনটা হওয়াতে কী হয়েছে, পারিবারিক যে চাহিদা আছে সেটা ফিল আপ করা সহজ হয়েছে। পরিবারের কিছু চাহিদা থাকে সেটা ফিল আপ। পক্ষান্তরে যদি ধরে নিই যার স্বার্থে আমি 1 টাকাও সেভিংস করি নাই, এরপর আলফা আমার কথা চিন্তা করে সেভিংস রেডি করছে। সেটা হলো প্রতি মাসে যারা 1 বছর পার করছে তাদের হেলথ এবং পিএফ ফান্ড কাটা দিত, পেনশন এবং হেলথ দুইটার ফান্ড কাটা। তাহলে আমি এবং আমার পরিবারের আল্লাহ না করুক যদি হসপিটালাইজ হয়, তাহলে আলফা আমাকে একটা আর্থিক সাপোর্ট দেবে মেডিকেলের জন্য, রাইট? গ্রাহককে যেমন পরিষেবা করার জন্য দেবে, আমাকে এমপ্লয়ি হওয়ার জন্য দেবে। দ্বিতীয়ত, আমি আর 2টা বছর পার করলে এখান থেকে পেনশন পাবো যদি আমি কাজটা আর না করতে চাই। তাহলে এই চিন্তাটা আলফাতে আমার জন্য করছে, রাইট না? রাইট না? দ্বিতীয়ত যে চিন্তাটা, আমি মারা গেলে আমার পরিবারের জন্য কোনো সঞ্চয় নেই বুঝার জন্য। তাহলে আমি মারা গেলে আমার পরিবারকে আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য ইতিমধ্যে আমার জন্য বরাদ্দ হয়েছে 18 লাখ টাকা, এবং এটা 50 লাখ টাকা পর্যন্ত দিতে পারে যদি আল্লাহ না করুক দুর্ঘটনা কোনো ঘটে, অথবা যদি আমার বিজনেস আরও ডেভেলপ করে। সব কিছু মিলে এখন পর্যন্ত 18 লাখ পাবো, আমার পরিবার নমনি পাবে। এরপরে 50 লাখও পেতে পারে। আমাদের বুঝতে পারছেন না? পারে। যারা এখানে ব্রাঞ্চ ম্যানেজার আছেন তারা আইটিতে খোঁজ নেবেন, 8 তলায় পিছনে যে মেয়েটা বসে আলফা কেয়ারে যে কাজ করে সেখানে জিজ্ঞেস করবেন আপনার হেলথ কভারেজ কত আছে,
পেনশন কত আছে বলতে। যারা ব্রাঞ্চ ম্যানেজার নতুন তাদের একটু কমেই হবে, এই বছরটা গেলে সামনের বছর একটু বাড়বে। তাহলে এখানে যারা আছেন, এখানে আজকে যে 4 জন ব্রাঞ্চ ম্যানেজার এখানে উপস্থিত আছেন, এই 4 জন ব্রাঞ্চ ম্যানেজারও অনেকেই আজকে যারা ইউনিট তাদের মধ্যে ইউনিট ছিল। আমাদের সাফিউর রহমান লিখন সে অ্যাপেও ছিল, তাহলে অ্যাপে থেকে ইউনিট হয়েছে, ইউনিট থেকে ব্রাঞ্চ ম্যানেজার হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনারা কিন্তু সবাই আজকে অ্যাপে। তাহলে আমরা আজকে 3টা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমি বলতে চাচ্ছি যে প্রাপ্তিটা কথা। তাহলে অ্যাপে হিসাবে আমার কি কাজ, অ্যাপে হিসাবে আমি কী করণীয় আমার, এই বিষয়টা আজকে আমি একটু ক্লিয়ার। আমাদের রেসপন্সিবিলিটিস কী, এই বিষয়গুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। পাশাপাশি আমরা একটু আলোচনা করব এই মাসের যে কন্টেস্ট, প্রতি মাসে কোনো না কোনো কোম্পানি কন্টেস্ট দেয়, অর্থাৎ উপহার সামগ্রী দেয় অথবা ইনসেন্টিভ বোনাস দেয়, রাইট না? এটা আমরা কেউ নিতে পারি, কেউ নিতে পারি না। কেন? কারণ আমরা যারা মাথায় সেট করি এটা আমি নিব, সে নিতে পারি, কেউ সেট করতে পারি না, সে নিতে পারি না। আমার কথা কি ক্লিয়ার? সেট করার ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। পৃথিবীর সবচেয়ে দৌড় যে ফার্স্ট হয়, দৌড়বিদ, দৌড়ে যে ফার্স্ট হয় উসাইন বোল্ট, সে পৃথিবীতে সারা পৃথিবীতে সে প্রথম সেরা দৌড়ে, তার মতো কেউ দৌড়াতে পারে না। দৌড় প্রতিযোগিতা যখন হয় তখন সে প্রমাণ করে যাবে। এই 4 বছর পর একবার সারা পৃথিবীব্যাপী অলিম্পিক হয়, জানেন তো আপনারা? এখানে দৌড় প্রতিযোগিতা হয়। এই 4 বছরের টানা সে প্র্যাকটিস করে, শুধু ওই একটা দিন 1 ঘন্টায় 10 মিনিট 10 সেকেন্ড অথবা 4 মিনিট তার দৌড় প্রতিযোগিতা হয়। এটার জন্য প্র্যাকটিস করে বাকি 4 বছর। 4 বছর প্র্যাকটিস করে ফল পায় কয় মিনিটে? 4 মিনিট। আমার কথা বুঝতে পারছেন? আর ওই 4 মিনিটে যে সেরা হয় তার নামটাই পত্রিকায় আসে, তার নামটাই টিভিতে দেখায়, কিন্তু পিছনে যে 4 বছর স্ট্রাগল করছে এটা কিন্তু দেখায়। দেখায়? আপনি আলফাতে যখন ভালো করবেন তখন আপনাকে সবাই বলবে সবার কপাল এক হয় না, ওর কপালত আসল ভাই, কপালে আর থাকে না, ওটা কর্ম করে সে আসে। এখন আপনি তার ভাগ্যের কথা বলেন, এখন তার কপালের কথা বলেন, তো তার কপাল ভালো, তার ভাগ্য ভালো। ভাগ্য বলে কোনো কথা নাই। যা হবে কর্মের মধ্যে হবে, সেই কর্মটা ভালো হবে মন্দ হবে। ভালো করলে ভালো কর্ম, খারাপ কর্ম করলে খারাপ ফলাফল, এটা তো আমরা জানি নাকি? এটা জানি না? জানি। তাহলে আমরা আলফাতে এসেছি। আমি আলফাতে আসার পরে আজকে আলফাতে কাজ করছি, কাজ শুরু করেছি। আমি বারবার বলি এই আলফাতে 2 জন ব্যক্তি নিয়ে আমি কাজটা শুরু করছি। 2 জনের, একজন আমাদের শাহজাহান স্যার, আরেকজন আমাদের মাহবুব স্যার। এই 2 জন ভদ্রলোককে নিয়ে আমার কাজটা শুরু, এবং তারা একটা কারণে উৎসাহিত হয়েছে। প্রথম কথা হলো আমার দ্বারা তারা কখনো ক্ষতিগ্রস্ত হয়। হ্যালো, প্রথম কথা হলো আমার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়নি, এই বিশ্বাসটা ছিল, এবং এই বিশ্বাস নিয়ে শুরু করছে, এত জানার চেষ্টা করে। পরবর্তীতে পরের বছর সাফিয়ার রহমান সে আসলো, আমাদের তার আগের বছর আমিনুল স্যার আসছে, আমিনুল স্যারের পরে আরও কয়েকজন আসছে আমাদের সাথে, তারা হয়তো এখানে আজকে নাই। হ্যাঁ, তো আমার শুরুটা হয়েছে শাহজাহান, মাহবুব ভাই, আমিনুল স্যার, সাফিয়ার রহমান, তারপরে আরও আমাদের 3 জন ছিল, 3 জন এখন অন্য খরচ করছে। এই 3 জন কেন নাই, এই 4 জন কেন আছে? তারপরে আমাদের রানা ভাই এসে যোগ হয়েছে। তাহলে এই কি আমরা 5 জন 6 জন, আরও 2-3 জন নাই। স্বাভাবিক নিয়মে আমার মাথায় একটা সেট আপ, আপনারাও এটা সেট আপ নেন যে একটা গাছে যতগুলো মুকুল আসে ততগুলো কিন্তু ফল হয় না। সব মুকুলই কি ফলে পরিণত হয়? সব ফলে কি পরিপক্ক হয়? সব ফল কিন্তু পরিপক্ক হয় না, কিছু ঝড় তুফান ঝরে যায়, একটা এটা বিজনেসের।
এটা আপনি এখানে যতগুলো বিজনেসম্যান আছেন, যারা ব্যবসা করতে দেখেছেন, ব্যবসা আমরা যাদেরকে বলি এন্টারপ্রেনার, যাদেরকে বলি উদ্যোক্তা, উদ্যোক্তা বিষয়টা কিন্তু সবাই পারে না, সবাই শুরু করে। আপনি গ্রামগঞ্জে অঞ্চলে দেখবেন অনেক উদ্যোক্তার সৃষ্টি হয়। কেউ কেউ কারো কারো দেখে উদ্যোক্তা হয়, এই দেখে উদ্যোক্তা হয় বেশি, আর এই দেখে উদ্যোক্তারাই ধরে যায় বেশি। উনি কীটনাশকের দোকান দিয়ে টাকা বানাইছে, উনিও দিচ্ছে, দুদিন পর উনি ধরা। উনি কোন পরিকল্পনা করে করছে ওটা উনি জানেন, দেখ না। অনেক কীটনাশকের দোকান দিয়ে ধরা গেছে, অনেকে ভুট্টার ব্যবসা করে ধরা গেছে, অনেকে জমি ব্যবসা করে ধরা গেছে, আবার কেউ কেউ এই ব্যবসা করেই 6 তলা বিল্ডিং বানিয়েছে, দেখ না। তাহলে আমি একটা জিনিস আলফাতে যেদিন আসছি, আমি আলফাতে আসে একটু সময় নিয়েছি। কেন? আমি জানি আমার প্রতি কিছু মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে। এই যে বললাম, যে মানুষগুলো আমাকে, ওনাদেরকে জিজ্ঞেস করবেন, শুরুতে ওনারা আলফা বুঝে নেয়, ওনারা আমাকে দেখে শুরু করছে। আমার বিশ্বাস কি সাজান কথা ঠিক না? অবশ্যই মাহবুব ভাই কথা ঠিক কিনা? শুরুটা ওনারা আমাকে দেখেই করছে, কি লিখল ঠিক কিনা? আমি স্যার, ওনারা আমাকে দেখে শুরু করছে, আরও যারা যারা আমাকে দেখে শুরু করছে। কেন শুরু করছে? যে ওনার দ্বারা আমরা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, আমাদের জানার মতে উনি আমাদের কেউ কারোর ক্ষতি করে নাই, ওনার মাধ্যমে গেলে, ওনার সাথে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, এই আত্মবিশ্বাসটা ওনার মধ্যে কাজ করছে। দ্বিতীয় বিষয় আসে, আর এই জন্য আমার একটা রেসপন্সিবিলিটি ছিল, একটা দায়িত্ব বোধ ছিল যে আমি কাউকে নিয়ে আসবো, সেজন্য ক্ষতি না হবে। এটা আমার বারবার মাথায় কাজ করছে। এমন কোনো কথা বলবো না সে যেন ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি একটু বোঝার চেষ্টা করছি, বুঝেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার পরে আজ পর্যন্ত এখন পর্যন্ত আলফার বাইরে মনে হয় কোনোদিন 1 ঘন্টা আমি ছিলাম। যাই করি না কেন আলফা মাথায় ছিল, আলফা মাথায় থাকে, খাইলেও থাকে, ঘুমাইলেও থাকে, অন্যর সাথে কথা বললেও থাকে, অন্য পারপাসে কথা বলবো, আলফা মাথায় থাকে। আলফার বাইরে আমি, তাতে কি আমার লস হয়েছে না লাভ হয়েছে বলে? আমাকে অনেকেই বলে যে স্যার আপনি আসলে কোনো সমস্যা থাকে না, আপনি কথা বললে কোনো সমস্যা থাকে না, আপনি কথা বলা শেষ, চলে গেলে মনে হয় সব সমস্যা শুরু হয়ে গেছে। তাই বললাম যে আগে আপনি সিদ্ধান্ত নেন এই আলফাটা আপনি করবেন, তাইলে কখনোই আপনার মধ্যে নেগেটিভিটি তৈরি হবে। তো এখন আসেন, আমরা এই আলফা যখন আমি শুরু করলাম 2023 সালের জুলাই মাস থেকে, এই একটা টিম নিয়ে আস্তে আস্তে আমরা শুনেছি কালিদাস পণ্ডিতের কথা, 1000 গাছের কয় হাজার পাতা। 1000 গাছের পাতা কয় হাজার? পাতা হলো 2000। বিকজ যখন বীজটা বপন করা হয় তখন কিন্তু 2টা পাতাই বোঝায়, কিন্তু এটাকে যদি টেক কেয়ার করা হয়, নার্সিং করা হয়, সেবা যত্ন করা হয়, হাজার হাজার পাতা বোঝা যায়, তখন আর বোনার দরকার নেই, রাইট না? আপনি যদি বিশ্বাস করেন আপনাকে, আমি একটা ভালো বীজ, আমি একটা ভালো গাছের চারা, আমি একটা সেই বহু বর্ষ বৃক্ষ, তাহলে আপনার দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে কোনো না কোনোভাবে। একটা বড় একটা বৃক্ষ গাছ, ওই গাছের ফল আমরা খাই, রাইট? খালি ফলটা আমরা দেখতে পাই, কিন্তু ওই গাছের আড়ালে, আমাদের চোখের আড়ালে কত হাজার হাজার পশু পাখি প্রাণী তারা সেভ হয়, তারা খায়, তারা বাঁচে, আল্লাহ তাদেরকে ওই শিলে বাঁচে, রাইট না? ঠিক কিনা ভাই? একটা গাছের নিচে মানুষ ছায়া নেয় না, পশু পাখি বাসা বাঁধে না, ঝড় আসলে পশু পাখি বিশেষ করে পাখিরা বড় বড় গাছে আশ্রয় নেয় কিনা? তাহলে এটা আমাদের জানার নেই। ঠিক তেমনিভাবে আলফাতে যদি আপনি আপনাকে এভাবে চিন্তা করতে পারেন যে আমি এমন একটা উপকারী বৃক্ষ, এমন একটা উপকারী বীজ, যেটা বপন করলে, চারা হলে, গাছ হলে এক সময় একটা বৃক্ষে রূপান্তরিত হবে, অনেক মানুষ সেখানে উপকৃত পাবে। এবং এই উপকারের সব যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর কোনো মানুষ মারা যাবে না এমন কোনো ঘটনা না। সবাই কি মারা যাবে কিনা? সবাই মারা যাবে। মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আপনি সেই ধর্মেই বলেন না। তাহলে আমার প্রশ্ন হলো, আমরা মারা যাব, মারা গেলে আমরা স্বর্গে যেতে চাই, বৃহস্পতি যেতে চাই?
তাহলে এটা একটা কর্মের ভিতর দিয়ে আপনি আপনার স্বর্গ, আপনি আপনার বেহেশত, আপনি আপনার মঙ্গল আপনি এখানে পেতে পারেন। এমন একটা কর্ম করেন যে কর্মের ভিতর দিয়ে আরেকজনের রুজি হয়, এমন একটা কর্ম করেন যে কর্মের ভিতর দিয়ে আরো 10 জনের উপকার হয়। এই একটা কর্ম এখানে আছে। এটা কি আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন এটা রিয়ালাইজ করেন, এটা চিন্তা করেন যে আমি 10টা মানুষকে আমার জীবনে এমন একটা জায়গায় নিয়ে যাব, আমি মারা গেলে যেন আমার মৃত্যুর সময় এই 10টা মানুষ আসে বলে এই মানুষটা আমার উপকার করেছে। আজকে আমি আমার সন্তানদের নিয়ে 3 বেলা খেতে পারি, আমি একটা গাড়ি চালাতে পারি, আমি 2 বিঘা জমি কিনেছি, আমি পুকুর করেছি, ইত্যাদি ইত্যাদি। বলবে না ভাই যদি উপকার পায়? আমি কি বলবে কি না? প্রকাশ্যে বলতে কোনো কারণে তার হীনমন্যতা, লজ্জা, অকৃতজ্ঞতা থাকলেও মনে মনে স্বীকার করে, রাইট না? আমরা মানুষ। তো যাই হোক, আমি যখন 23 সালে শুরু করি আজকে পর্যন্ত 260 জনের মতো প্রায় একটা টিম তৈরি হয়েছে। বছর তাহলে ওই কালীদাস পণ্ডিতের কথা 1000 কাছে হয়ে যাবে কি বিষয়। তাহলে আজকে শুরু করেছি একজন, তারপরে 2 জন, তারপরে আস্তে 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 260 জন। এটা আমার ক্ষেত্রে ঘটবে, আপনার ক্ষেত্রেও ঘটবে, রাইট না? তাহলে আপনারা একটা বিশ্বাস করেন আমরা যে মানুষগুলো বসা আছি এই মানুষগুলোই আমার পরিবর্তন করতে পারি, আমার পরিবারের পরিবর্তন করতে পারি, আমরা আমাদের সকলের পরিবর্তন করা সম্ভব একটা প্ল্যাটফর্ম দিয়ে, সেটা হলো আলফা। আলফা ততক্ষণ পর্যন্ত আলফা আপনাকে ত্যাগ করবে না, আলফা আপনাকে বাদ দিবে না, আলফার নিয়মের বাইরে যদি কিছু করেন তাই। এছাড়া আপনি বৃদ্ধ হয়ে গেলে আলফা আপনাকে বাদ দেবে না, আপনি যদি বাদ না। মেসেজ ক্লিয়ার? তাহলে আমরা একটু যদি বুঝি যে আমাদের প্রত্যেকের কিছু রেসপন্সিবিলিটিস থাকা দরকার, সেটা কীরকম? থিঙ্কিং অ্যাবাউট ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি অ্যান্ড আলফা। আপনার চিন্তাটা অলওয়েজ থাকতে হবে ইন্স্যুরেন্স সেক্টর সম্পর্কে, সেই সঙ্গে আলফা সম্পর্কে। আপনার চিন্তা, চেতনা, শয়নের স্বপনে ইন্স্যুরেন্স কেন্দ্রিক, আলফা কেন্দ্রিক আপনার চিন্তাটা থাকতে হবে। একজন একটা নেগেটিভ বলে ফেলবে। এখন ধরেন বোঝার জন্য বলি, আমরা সবাই এখানে আছি, আমরা এক একজন এক এক ফ্যামিলির না ভাই, এক একজন এক এক এলাকা থেকে আসছি, এক একজন এক একভাবে বেড়ে উঠেছি, সবার মানসিকতা এক হবে এটা কখনোই প্রত্যাশা করা যাবে। আমি অনেক জায়গায় দেখেছি কিছু কিছু লোক কি হলেও নেগেটিভ কথা বলে, আরেকজন ওটা বিশ্বাস করে না, অথবা একজন জেনুইন নেগেটিভ, কারণ সে এটাকে চায় না করবে, তার আরও আলাদা অ্যাক্টিভিটিস আছে। অথবা আপনাদের মধ্যে অনেকেই আছে তার নেগেটিভ কথা বলাটা তার অভ্যাস, কিন্তু ঠিক কাজ ঠিকই করে, এরকম লোক আছে আমার, কাজ কিন্তু করে কিন্তু নেগেটিভও বলছে আছে আমাদের মধ্যে, কাজও করে আবার নেগেটিভ কথা বলে। তো ওর নেগেটিভ কথা বলাতে উনি নেগেটিভ হয়ে, আবার উনি দিন শেষে ঠিকই কাজ করে। কারণটা কি? যেমন আমি এরকম ঘটনা দেখছি, একজনের স্যালারি না, আমার এবার স্যালারি হবে না, তো মনে করো ওর হবে না, ওর হয়ে আর কি না, ওই আর ধরছে না, মাস শেষে স্যালারি করে হলে আপনি না বললেন স্যালারি করে হবে না, না কেমন প্রচুর হয়ে গেছে হয়, কিন্তু ওর ওই প্রভাবে সেও নেই, সেও আর স্যালারি করে। পরের মাসে এই মাসে আর হবে না, গত মাস টানে কিন্তু করছো, এই মাসে কি আর হয়? পরের মাসেও দেখা হয়, আপনি প্রতি মাসে পর হবে না, ঠিকই তো হয়। আসলে এটা কেন? এটা তাকে নেগেটিভ করার উদ্দেশ্য না বা কিছু না, এটা হলো তার একটা, সে এইভাবে ঘুরে ঘুরেই পড়ে। আমি এমনও দেখছি মাসের শুরুতে কিছুই নাই, ঠিক লাস্টের দিন আসি সারাইটা করবো। খাইরুল স্যার আজকে নাই আমাদের, ডাইরেক্ট খাইরুল স্যারের কথা বলতাম। খাইরুল স্যার সারা মাস 29 দিন নাই। আমাদের আরেকজন ছিল মামুন ভাই নাম, ওই যে আমাদের মামুন স্যারের টিমে, উনি ওই স্যালারি করে, ওনার সঙ্গে আরেকজন বন্ধু আছে, তো ওনারা নিচে বসে চা খাইতো, গল্প করতো। তো মামুন ভাইকে বলতো না স্যালারি ট্যালারি, তো আনোয়ার ভাই যিনি আরেকজন ছিল, আপনি খালি প্রত্যেক মাসে কোন স্যালারি হবে না, ঠিকই তো স্যালারি করে না। তখন আনোয়ার ভাইকে বললাম যে উনি স্যালারি করে, কারণ ওনার প্রয়োজন আছে, আপনার নাই এই জন্য আপনি করেন না। ওনার কনা আমাকে বলতেছে উনি করবে না, আমি ওনার কথা আপনার শোনার দরকার আছে, আমার কথাটা কি বুঝে নিন। তো আমাদের অনেকেই একদিন ছলে হোক, দুষ্টামি করে হোক,
অথবা উদ্দেশ্য প্রণীত হোক, যেভাবেই হোক, সে কিন্তু বলে আয়োজন এটাকে সিরিয়াসলি নিয়ে। এখন দেখেন আলফা বাংলাদেশে কয়টা, বাংলাদেশের ইন্স্যুরেন্স কয়টা? 36টা। আমরা নিজেরাই বলি হাতের আঙুল 5টা সমান করে। আপনি খেয়াল করবেন 100% কথা একমাত্র সৃষ্টিকর্তা বলতে পারে। আর কোনো মানুষ যদি বলে 100%, তাহলে বুঝতে হবে এটা শিরক। কারণ 100% কথাটা একমাত্র আল্লাহ বলতে পারে, উনি একমাত্র জানেন। তো পৃথিবীতে কোনো কিছুই শতভাগ এটা মানুষ বলতে পারে না। কখন? যেমন টাইটানিকের মতো জাহাজ একটা বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগে, টাইটানিক জাহাজ কিন্তু ফেটে গেল এবং মানুষ মারা গেল, ডুবে গেল। এটা নিয়ে সিনেমা তৈরি হলো। কিন্তু টাইটানিকের জাহাজ যে বানাইছিল সে গ্যারান্টি দিয়েছিল শতভাগ যে পৃথিবী ধ্বংস যাই হোক, এই জাহাজ অন্তত ডুববে। এতটা গর্ব করে অহংকার করে যখন বলছে, শুধু একটা বরফের সাথে ধাক্কা লাগে টাইটানিক জাহাজ কিন্তু ফেটে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন না? পারেন একটা বরফ, আপনি বলতেছেন বরফ আলাপে, হ্যাঁ বরফ উপরে যতটুকু দেখা যায় তার 70% পানির নিচে থাকে। আর জাহাজ যেটা যত বড় তার নিচের গভীরতা তত বেশি। একটা জাহাজের আমরা যতটুকু উপরে দেখতে পাই তার চেয়ে 3 গুণ নিচে থাকে। আমার কথা কি বুঝতে পারছেন না? পারেন। তাহলে এই একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো ব্যক্তি, যেই ব্যক্তি যেভাবে শুরু করুক, তার সিস্টেমের ভিতর দিয়ে চললে একসময় সফলতা তার আগে। সেদিন আমি ঢাকায় একটা এক্সাম্পল দিচ্ছিলাম, ঢাকাতে একটা টিম মিটিং করাচ্ছি। তো ওই টিম মিটিংয়ের সময় আমি কথা বলতেছিলাম মোহাম্মদপুরে। আপনারা এরকম খেয়াল করেছেন কিনা, আমি অনেক দিন আগে মোহাম্মদপুরে আমি সকালবেলা বাস থেকে দিনাজপুরে গিয়েছি, বাস থেকে নামছি। তো কাউন্টারের এখানে আসাদ গেটে আমি বসে আছি। আর আসাদ গেটেই এক লোক, ওর নাম হলো হাঁটা বাবা, উনি হলো পীর। পরে জানলাম ওনার দেখলাম পায়ের মধ্যে কোনো জুতা নাই, একটা কাপড় গায়ে পেঁচা দিয়ে আছে। উনি একলা হাঁটতেছে, ওনার সাথে আরো 4-5 জন জিজ্ঞেস লোক আছে। এক লোক প্রাইভেট কার থেকে নেমে ছাতা বাইক করে ওনার ছাত্র। এবং আমি এটা নিজের চোখে দেখে আমি একটু অবাক হলাম। পরে চিন্তা করলাম এই জিজ্ঞাসীর লোক হাঁটা বাবা, এর পিছনে লোক হাঁটে, কিছু না কিছু ঘটনা আছে। তো ওনার সাথে আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, হয়তো উনি একদিকে অনেক কিছু হতে পারে, আমি সেও না। কিন্তু আমার একটা বিশ্বাস, উনিও মানুষ আমিও মানুষ, আমার পিছনেও আমি ঠিকভাবে হাঁটতে মস্ত লোক থাকবো, একটা লোক। তো এই ধরনের চিন্তা চেতনা থাকলে আপনার পিছনে 10টা লোক হাঁটবে এবং হাঁটাতে পারবেন। এটা আপনার একটা দক্ষতা, যোগ্যতা আপনি তৈরি করতে পারবেন। আমার কথা কি বুঝে আসছে? যাই হোক, তাহলে আপনার চিন্তা চেতনা সবসময় আলফা কেন্দ্রে থাকতে হবে। যে এফএ হিসাবে আপনি কীভাবে ডে বাই ডে ভালো করবেন, কীভাবে আলফা আপনাকে কী দিতে পারে, নেগেটিভগুলোকে কী পজিটিভে রূপান্তরিত করতে পারে, এই জিনিসটা আপনাকে করতে হবে। থিঙ্কিং অ্যাবাউট বিজনেস ডেভেলপমেন্ট। আপনি আপনার যে ব্যবসাটা, এটাকে একটা ব্যবসা না ভাই? এই ব্যবসাটাকে আমরা যদিও বলি এখানে জব, যদিও বলি আমরা এখানকার এমপ্লয়ি, কিন্তু এই এমপ্লয়িটা, এই জব সিস্টেমটা বিজনেসে রূপান্তরিত হয়ে গেছে। বাংলাদেশে অনেক জব এখন বিজনেসে রূপান্তরিত হয়েছে। তার একটা উদাহরণ হলো, যেমন যারা মার্কেটিংয়ে জব করে, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ বলেন, বিভিন্ন মার্কেটিং কোম্পানি বলেন, মাস শেষে ঘরের টাকা দিয়ে কোম্পানির টাকা শোধ করে দিত। পরে কাস্টমার বা দোকানদারের কাছ থেকে আপনার টাকা তুলে আপনার পুঁজিটা ঠিক রাখতে হবে। তাহলে ওইটা কি একটা ব্যবসা না? মাস শেষে কোম্পানিকে ক্লোজিং করে দিলেন, কোম্পানির পাওনা পরিশোধ করলেন, আপনাকে বেতন বোনাস দিল, আর আপনি কি করলেন? বাড়ি থেকে টাকা নিয়ে আসে টাকাটা খাটালেন। এই টাকা খাটানো, টাকা বিনিয়োগ করা, যে পারে সে চাকরিতে টিকে থাকতে পারে, সে ভালো করতে পারে, সে ইনসেন্টিভ পায়, সে বোনাস পায়। আর যে বিনিয়োগটা করতে পারে না, সে কিন্তু বেশি দিন চাকরিতে টেকসই হতে পারে না, বোনাস পায় না, বেতন ঠিক মতো পায় না, চাকরিটা চলে যায় অথবা ছেড়ে দিতে। হ্যালো, কি সুজা, আপনিও তো চাকরি করছেন, কি কথা কি ঠিক না বেঠিক? কারণ টাকা ইনভেস্ট করতে হবে। সাধারণ সেবা আমাদের চাকরি করছে, কথা ঠিক না বেঠিক? একটা ডিলারকে মাল দিচ্ছেন, 2 দিন পরে সে ব্যাংক ডিপোজিট করবে বা টাকা দিবে কোম্পানিতে, তার আগে আপনি টাকাটা দিয়ে শোধ করে দিতে হবে। তাহলে আপনাকে
এই বিজনেসটা ডেভেলপ করার জন্য এই যে এফএ হিসাবে একটা মাথায় চিন্তা রাখতে হবে। উনি একটা গ্রাহক বলছে যে আপনার 5,000 টাকা ডিপিএস, আপনি হয়তো 2টা চালাইছেন। উনি বলছে ভাই আমি 6 মাসের দিব, কিন্তু আপাতত অত টাকা নাই। আপনি হয়তো 5,000 টাকা নিচ্ছেন, বাকি 25,000 টাকা বলছেন ঠিক আছে আপনি ভুট্টা উঠাই দেন, আমি দিয়ে দিলাম। যদি সেই ব্যক্তিটা আপনার সাথে লেনদেনটা ভালো রাখে, তাকে যদি চিনেন, তার কথা কমিটমেন্ট ঠিক থাকে, তাহলে এটা হলো আপনার সাময়িক বিনিয়োগ। কারণ সে 5 তারিখে দিবে, ক্লোজিং কয় তারিখে? 30 তারিখ। তাহলে এই মাসটা ধরতে গেলে আমাকে 30 তারিখে ক্লোজিংটা করে ফেলতে হবে। বিশেষ করে মে মাসের জন্য ক্লোজিং হলো 24 তারিখ। তাহলে 24 তারিখে যদি আমি ক্লোজিংটা করে ফেলি আর উনি আমাকে 27 তারিখে টাকা দিতে চাইছে, তাহলে এই সাপোর্টটুকু অ্যাজ এ এফএ হিসাবে আমার দেওয়ার সক্ষমতা থাকতে হবে। কারণ এটা আমার বিজনেস। কারণ উনি হয়তো পরের মাসে দিলে চলে যাবে, দিলে আমার 5,000 টাকা লস হবে, কমিশন লস হবে। দরকার কি আমি এই মাসে এটা করে দেবো। এই সাপোর্টটুকু একটা এফএকে মাথায় নিতে হবে। এই ইনভেস্টটুকু, এই বিনিয়োগটুকু করতে হবে। বিনিয়োগ আর খরচ দুই জিনিস। বিনিয়োগ এক জিনিস, খরচ আরেক জিনিস। খরচ আছে ডেভেলপমেন্টের জন্য, বিনিয়োগ মানে ওটা রিটার্ন প্রফিট সমান। আমার কথা কি বুঝা গেছে? আপনি একজনকে নিয়ে চা খাইলেন, এটা খরচ, কিন্তু তার একটা ডিপিএস এর টাকায় 1,000 টাকা দিলেন, কালকে দিয়ে দিবে, 1 সপ্তাহ পর দিয়ে, এটা হলো বিনিয়োগ। আমার কথা কি বুঝে আসছে? তাহলে বিনিয়োগ করবার মানসিকতা যেই অ্যাপের যত বেশি, সেই অ্যাপের সেল তত বড়। আপনি 1 লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে 2 লাখ টাকা সেল করতে হবে। কয় লাখ টাকা সেল করতে হবে? 2 লাখ বা 2.5 লাখ টাকা সেল করতে হবে। তা 2.5 লাখ টাকা সেল করলে আপনি 1 লাখ টাকা ইনকাম করবেন। একটা ব্যবসা দেখান যে 1 লাখ টাকা ইনকাম করার জন্য প্রতি মাসে কত লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়, কতটা ঝুঁকি নিতে হয়, কত পরিশ্রম করতে হয়, রাইট না রং? আলফাতে 1 লক্ষ টাকা ইনকাম করার জন্য বেশি না, আজকে এই মাসে সিদ্ধান্ত নেন আমি 50,000 টাকা বিনিয়োগ করব, আমি 5 তারিখের মধ্যে আমি টাকাটা রিটার্ন পাবো। কিভাবে? আপনি একজন গ্রাহক বলছে যে আমার এখানে আমি ডিপিএসটা করলাম অথবা হাফ ইয়ারলি করবো, আমি 60,000 টাকা দিই। কত হাজার টাকা দিয়ে ভাই? 60,000 টাকা। আরেকজনে বলছে 20,000 টাকা, আরেকজনে বলছে 50,000 টাকা, একজনে এরকম একটা অ্যামাউন্ট বলছে। আমি বুঝাবো না। এখন আপনার কেউ ফুল টাকা দিচ্ছে, কেউ অর্ধেক দিচ্ছে বাৎসরিক। একজন 60,000 টাকা বাৎসরিক দিবেন, 20,000 টাকা দিচ্ছে, 30,000 দিচ্ছে, 35,000 দিচ্ছে। আপনার মাথায় থাকতে হবে মিনিমাম 50% প্লাস টাকা বা 60% টাকা তার কাছ থেকে নেন, 40% টাকা দিয়ে তাকে সাপোর্ট দেওয়া লাগে দেয়। সে একটা কমিটমেন্ট নেন যে অমুক দিন সে টাকাটা দিয়ে দিবে, অথবা তার কাছে যদি চেক নেওয়ার সুযোগ হয় চেক নেন। এই 60,000-এর মধ্যে 40,000 নিলেন, 20,000 টাকা তাকে সাপোর্ট দিলেন, সে আপনাকে 5 দিন 10 দিন পরে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে এবং দেয় যেন সেটাও আপনি তার সাথে বুঝবেন। কারণ লোকও তো চিনা যায়, আজকে কে আমাকে টাকা দেবে, কে দেবে না। তাহলে এই ক্যালকুলেশন করে আমি 60,000 টাকা নিলাম, আরেকজন 20,000, 30,000, হয়তো বা 1 লাখ টাকা ইনকাম করতে যে সাময়িক 50,000 টাকা আমার বিনিয়োগ হলো 5 দিন 10 দিন 7 দিনের জন্য। আমি 7 দিন পরে টাকাটা পেয়ে গেলাম, আমার লস আছে ভাই? আমি 1 লাখ টাকা পকেটে ঢুকাইতে পারলাম না। হয়তো কিছু লসও হইতে পারে, হোক না, তাও যদি 70,000, 80,000 টাকা ঘরে আসে, আমার লাভ না লস ভাই? আর যদি আমি বিনিয়োগটা না করতাম তাহলে আমার এই টাকাটা আসতাম। আমি যেমন জানি আমাদের মেম্বার সাহেব প্রতি মাসে একটা বিনিয়োগ উনি করেন। কী করে? উনি হয়তো 5,000, 10,000 গেছে গ্রাহকের কাছে, গ্রাহক বললো যে দাদা আজকে তো ভুট্টা বিক্রি করতে পারি নাই, টাকাটা আজকে নেই, আপনি দিয়ে দেন, কালকে আমি দিয়ে দিই। কি দাদা হয় না এরকম? আমার অনেকে বলছে যে আচ্ছা ধন্যবাদ। তো এরকম আমরা যখন অনেকে আসে এই হেল্পটা করি, কেন করি? কারণ কমিটমেন্ট ঠিক থাকে। উনি কেন দেয়? দেখছে একজনকে 1 মাস দিয়ে পরের মাস দেন, ওকে আর হেল্প করা। কিন্তু যে বলছে যে দিব, দিছে, তাকে আবার হেল্প করে। আমার জানা মতো কোনো মাসে 10,000, 5,000, 20,000 টাকা মতো না কিন্তু ইনভেস্ট হয়ে যায়। পরবর্তীতে উনি আবার ডে বাই ডে এটা কালেক্ট করে তুলে দেবেন। এতে লাভটা কি? এতে লাভটা হলো ওই মাসের স্যালারি কমিশনটা উনি পেয়ে যাবেন। আর যদি বলে না আমরা দেওয়া পারবে না, না দেব, তাহলে কিন্তু ওনার স্যালারি কমিশনটা আসতো না। লস হয়েছে কিনা ভাই? তাহলে একজন, আপনি যদি আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে চান, প্রতি মাসে আপনাকে এটা এটা একটা এই ধরনের প্রক্রিয়ার মধ্যে আপনাকে থাকতে হবে। প্ল্যানিং ফর বিজনেস ডেভেলপমেন্ট, এবং এইটা আপনার প্রতি মাসে, যেটা আমি বললাম
যে এই বিজনেসটা ডেভেলপ করার জন্য পরিকল্পনা করতে হবে। শুধু বিজনেস করতে চাইলেন, ভালো ব্যবসা করতে চাইলেন, তাহলে একটা প্ল্যানিং লাগছে। যেটা আমি নর্মালি বলি, প্ল্যান আপনার থাকা দরকার আছে। তাহলে আপনি যদি প্ল্যানিং ফর বিজনেস, আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করবার জন্য প্ল্যান না করেন, তাহলে এই মাসে আমি 10,000 টাকা আমি ইনকাম করলাম, সামনের মাসে যেন আমার 100 টাকা হলে ইনকাম হয়, এটা হলো প্ল্যানের পরিকল্পনার একটা অংশ। আমার কথা কি বুঝা গেছে? আমি এই মাসে 20,000 টাকা ইনকাম করলাম, সামনের মাসে যেন 2,000 টাকা হলে ইনকাম বেশি হয়, এটা হলো প্ল্যানিংয়ের অংশ। রাইট? হ্যালো, সবাইকে আছে? থ্যাংক ইউ। তাহলে এবার আসেন, আমাকে এই প্ল্যানিংয়ের অংশ হিসেবে প্রপার ক্লায়েন্ট সিলেকশন, আমি এমন ক্লায়েন্ট কাস্টমার সিলেক্ট করব যে কাস্টমারটা আমার এখানে একটা ডিপিএস, আমার এখানে একটা সঞ্চয়, আমার এখানে একটা ফিক্সড ডিপোজিট, আমার এখানে একটা সিঙ্গেল পলিসি, আমার এখানে শিক্ষা বিমা, আমার এখানে হজ বিমা, আমার এখানে দেনমোহর বিমা, আমার এখানে পেনশন পলিসি, পুরো একটা নেওয়ার মতো তার একটা প্র্যাকটিস থাকে। তাহলে কোন মানুষটাকে পেনশন বিমা দিব, কোন মানুষটাকে শিক্ষা বিমা দিব, কোন মানুষটাকে ডিপিএস দিব, কাকে আমি দেনমোহর দিব, কাকে আমি হজ বিমা দিব, এটা আমাকে নির্ণয় করতে হবে। রাইট? আমরা ন্যাচারালি একজন মনে করি জুব্বা পরে হাঁটতেছে, নর্মালি আমরা যারা মুসলিম বা যে কোনো ধর্মের, তাকে মনে করি সে পাক্কা ইমানদার, অথবা খুব ভালো লোক, অথবা ধার্মিক, অথবা সে একজন খাঁটি মুসলমান। তাকে দেখলে আমরা একটা সালাম দিই। রাইট না? দেখি না আপনাদের হিন্দু ধর্মের মধ্যে কেউ যদি শালু কাপড় পরে ঠাকুরের একটা ভেষ তার মধ্যে থাকে, তাকে দেখলে একটু না চিনলেও তাকে নমস্কার দেন, আদাব দেন। রাইট না? কেন? আমার কাছে মনে হচ্ছে তিনি একজন ভালো লোক, তিনি ঠাকুর, আমরা যেমন হুজুর, আমরা একজন ইমাম মনে করি। এরপরে তার চরিত্র ভালো মন্দ এটা আমরা তো যাচাই করি। কথাটা বলার উদ্দেশ্য হলো প্রাথমিকভাবে তাকে একটা সিলেকশন করি, কাকে আমি সালামটা দিব আর কাকে দিব। রাইট না? রাইট না ভাই? মুশফিক ভাই কথা ঠিক কিনা? তাহলে একটা আলখুল্লাহ মানে ওরকম পুরাধুরা লোককে কিন্তু আমরা খুব একটা রেসপেক্ট করি না। কেন করি না? কারণ আমার কাছে মনে হয়েছে লোকটা খুব সুবিধা না। এতগুলো 2 হাতে 2টা ব্রেসলেট করছে, গলায় 2টা তালা ঝুলাইছে, শিকল তালা, চুলগুলো এই পাশে টিয়া কালার, এই পাশে লাল কালার, মাঝখানটা আবার গিরগিটির মতো একটা স্মৃতি রাখছে। আছে না এরকম অনেক? দেখি না আমরা, আছে কিনা আমাদের কাছে? এই লোকটাকে দেখলে কী বলবেন না? লোকটাকে তাকায় থাকবেন, বললো তার কথা ছোঁয়া, এবার কী যে করে নাকি? রাইট না? তাকে আপনি কিন্তু সালাম কালাম দেওয়ার অতটাই গুরুত্ব প্রয়োজন মনে করবেন। তাহলে কী করে আপনি সিলেক্ট করবেন? তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে, প্রথমে একটা লোকের সাথে মিশতে হবে, একটু জানতে হবে, তার তথ্য জানতে হবে, তার পরিবার সম্পর্কে খোঁজ নিতে হবে, পরিবার সম্পর্কে খোঁজ নিয়ে, তার ভালো মন্দ খোঁজ নিয়ে দেন তার সাথে এবার বসতে হবে, তাকে কোন প্রোডাক্টটা দেওয়া হবে। আমি এর আগেও বলছিলাম, আমাদের একজন একজনের প্ল্যান দেখাইছে শিক্ষা দেবে, খুব ভালো লাগছে, সে এখন আর করবে। কেন? তার বাবু হবে, তারপর বাবু হয়তো কয় মাস লাগবে, আরো 6 মাস লাগবে, কারণ শিক্ষা বিমা তার খুব ভালো লাগছে। আমার কথা এটা একদম প্র্যাকটিক্যাল ঘটনা, আমি নিজে আর সাক্ষী। তাহলে ওই লোকটাকে তো আমার শিক্ষা বিমা দেখানো দরকার ছিল না, যেটাতে তার এত ভালো লাগছে সে এটা ছাড়া আর করবে। তাহলে তাকে আমার ডিপিএস দেখানো হতো, কারণ আমার জানার মধ্যে ডিপিএসটা যে কোনো কিছু খাই না পৃথিবীতে, বা আপনি আমি জীবনের প্রথম কোনোদিনও আম খাই নাই, ওই দিন যে আমটাই দিত ওইটা কি টেস্টি হইতো কিনা বলবো? কারণ যেটা কোনোদিনও দেখি নাই, কোনোদিনও খাই নাই, ওইটা যেদিনই যে ওইটাই ওই সময়ের জন্য ওইটা সারা। একটা তাহলে আমরা একটা গ্রাহককে যখন যে প্রোডাক্টটা বোঝাবো ওইটাই ওই মুহূর্তে তার জন্য সারা। রাইটটা তাহলে আপনি তাকে কোন ধরনের ক্লায়েন্টকে কী প্রোডাক্ট দেবেন, এটা তার সাথে 2 একবার 3 বার আলোচনা করে দেন, প্রোডাক্ট দিয়ে কথা বলেন, দেন তাকে আলোচনা করেন। তাহলে প্রপার ক্লায়েন্ট সিলেকশন একটা গুরুত্বপূর্ণ। হ্যালো, কিছু চাপাবাজ লোক আছে কিন্তু, যেই লোকটা দেখবেন নেগেটিভ না, ওই লোকটা বিপদে আছে। কারণ কি? যে নেগেটিভ না সে সবসময় দাদা আপনি তো আমাকে বলছেন, ভাই আপনি তো বলছেন পলিসিটা আমাকে করাই লাগবে, খালি ভুট্টাটা উঠুন, ভুট্টা আর জীবনে উঠে না। ভুট্টা লাগে ভুট্টা লাগাক আর না লাগাও, আপনার দেখিয়ে আপা আপনি আসেন, আমার খুব খাওয়া লাগে,
আমি টাকাটা ম্যানেজ করছিলাম, ওই দিন যদি খালি আসতেন ঈদের পরে পরে তাহলে কিন্তু হয়ে যেত। ঈদের পরে আপনিও আসতেন না, আমারও আর ফোন দেওয়ার মনে নেই, কী করবো, আচ্ছা চাকরি করে ফেলবো, এই ঈদে করে ফেলবো। এক ঈদ থেকে আরেক ঈদের সময় লাগে 9 মাস অথবা 2 মাস। তাহলে এই গ্রাহকগুলোকেও হ্যান্ডেল করতে হবে কীভাবে, এটা পরে আসে। তাহলে প্রপার ক্লায়েন্ট সিলেকশনটা আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এবার আসেন একটু এই লোকগুলোকে, অনেক লোকের টাকা থাকে না, যেটা বলে এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, একটা লোকের কীভাবে রিসোর্স তার ডেভেলপ করবে, তাকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন তাকে একটা ডিপিএস করাবেন। আমি এই গল্পটা কোথায় আমি শুনছিলাম ঠিক মনে নাই, আপনাদেরকে বলছি অথবা বলি নাই। ইন্ডিয়াতে তো জানেন ঘরে ঘরে ইন্স্যুরেন্স, এবং বিয়ের আগে ছেলের মেয়ের ইন্স্যুরেন্স না থাকলে বিয়েও হয় না, এরকম ঘটনা আছে। তো এখন এক মহিলা সে ইন্স্যুরেন্স করাতে গেছে চায়ের দোকানে। সে চায়ের দোকান বললো, আমি তো চা বিক্রি করি, খাই, আমার নিজেরই চলে না। বলো বলো কি? ও এটা আমি সম্ভবত দাদাগিরিতে দেখছি। আমি দাদাগিরিতে ওই মহিলাকে ডেকে নিয়ে আসে, সে সেরা ইন্স্যুরেন্স ম্যান হিসাবে একজন মহিলা। তো তখন তাকে বললো যে দাদা, মানে এটা হলো ওই রাহুল না ইয়ার নাম কি, সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি বলে, দাদা সৌরভ গাঙ্গুলি কে বলতেছে, দাদা আপনার বাসার পাশেও আমি ইন্স্যুরেন্স করাই আসছি। কীভাবে? এরকম চা খাইছি, চা খাইতে তার টাকা নেই, সে নাকি দৈনিক তার টাকা যা ইনকাম করে খরচ করে। আমি তাকে একটা কৌটা কিনে দিয়ে আসলাম, মানে মাটির ব্যাগ অথবা একটা, যে তুমি সারাদিন যা ব্যবসা বাণিজ্য করবা, বাসায় যাওয়ার সময় এখানে তুমি 20 টাকা রাখেন, 30 টাকা রাখেন। আমার কাছে এক্সাম্পলটা সত্যিই খুব ভালো লাগছে। তো তখন সে কী করছে, ওই চার দোকানে ওই বাক্সটার বা একটা মাটির ব্যাগ রাখি দিচ্ছে, বা একটা প্লাস্টিকের কৌটা যেতে রাখছে। আমরা অনেক দোকানে রাস্তাঘাটে দেখি মসজিদের জন্য দান বাক্স থাকে না ভাই। তো যাই হোক, তাকে ওইটা দেওয়া আছে। সে সারাদিন ঠিকই সারাদিন কাজ করে, চা বিক্রি করে, খাওয়া দাওয়া যা হয় 30 টাকা দিবে। মাস শেষে কত হয়? 30 করে হলে মাস। তা আপনি যদি আজকাল থেকে 50 টাকা রাখতে বলেন, একটা চা যে বিক্রি করে সেও পারবে অনেক আছে 500-700 টাকার বিজনেস করে, প্রফিট করে। শুনে যেখানে চায়ের দোকান হয়, যদি ভালো চায়ের দোকানটা হয়, ভালো বলতে চায়ের দোকানে মানুষ যায় তার কাপ পরিষ্কার থাকে, সে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ওই চায়ের দোকানে লাইন ধরে চা খাবে। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে ও বিড়ি খাবে, কাস্টমার যাবে। কারণ কি? ও বিড়ি খাচ্ছে আর ওর বউ মানুষের বাসায় কাজ করতেছে, ওই জন্য ওর কোনো টেনশন নেই। আমার শহরের চিত্র হইলে হয় একবেলা কাঠ খেলবেন, আরেক বেলা চায়ের দোকান করবেন, বিড়ি খাওয়া কাঠ খেলার টাকাটা হয়ে গেল, কাপ ফ্রিজের উপরে গামছা একটা বিছাই দেওয়া না, কারণ ওকে খাওয়ার চিন্তা করতে হয় না। বউ মানুষের বাসায় কাজ করে, হয়তো খাবার নিয়ে আসে। আমার কথা কি বুঝছে না? বুঝুন। আর যেই লোকটা চায়ের দোকান করে সংসার চালায়, ওই লোকটা দেখবেন একটা তার আসার স্টাইল, কাপ ধোয়া, ছেলের গায়ে কাপ ধোয়া ভালো করে, চকচক করে গ্লাস ধরলে কোনো পানি খেতে ইচ্ছা না হয় না? এরকম আপনাদের অনেক সময় মনে হয় পানিটা খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু গ্লাসটা এমন করে চকচক করে ধুয়ে পানিটা দিচ্ছে, তাও খাইতে এটা আমি নিজেও খাই। আর যে এক গ্লাস পানি খাই আনছি যেহেতু, আর অনেক জায়গায় আমার পানি লাগবে, তুই চা গেলাই দেবো, কারণ ওখানকার সিচুয়েশনটা এমন, পানিটা খাইলে আমার কোনো ক্ষতিও হয়ে যেতে। তাহলে এই রিসোর্সটা কি? এই রিসোর্স হলো এইটা। আমি একজনকে বলে ফেলেছি তোমাকে এটা ডিপিএস করতে হবে। আমি পরবর্তীতে জানতে পারলাম তার টাকার ক্যাপাসিটি নেই, এবার তাকে আমার ডেভেলপ করতে হবে। যে মিস্টার ভাই, স্যার, বন্ধু, দাদা, অসুবিধা নাই, তুমি আজকেই করতে হবে, কোনো কথা নাই। আমি কি একদিনের জন্য ইন্স্যুরেন্সে আসছি নাকি? আমার কর্ম হলো ইন্স্যুরেন্স। আমি আগামী যতদিন সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখে ততদিন আমি ইন্স্যুরেন্সের সাথে আসি, আর ততদিন পর্যন্ত তোমার সাথে আমিও আছি, তোমার ডিপিএস আমি করাবোই। এই আত্মবিশ্বাস যখন তার মধ্যে প্রবেশ করাবেন, সে তো ভাই এত নাসার মানে ছাড়িয়ে না, মুখে ডিপিএস করি যাবে। আমার কথা ঠিক কিনা? 1-1.5-2 পার্টি তার মধ্যে আশ্বস্ত করলেন, আমি সারা জীবন যতদিন পৃথিবীতে বেঁচে আছি, সৃষ্টিকর্তা আমাকে বাঁচাবে, আমি আলফার সাথে আছি। আর সঞ্চয় তোমাকে করতে হবে, সঞ্চয় ছাড়া তোমার সমৃদ্ধি নেই। তো তোমার এই উপকারটুকু আমি করে যেন যেতে পারি, অসুবিধা নেই, মাথায় রাখো, সামনের মাসে তোমার সাথে আমার দেখা। বলো না দাদা এখন আসিয়ালাম, অসুবিধা নাই, আমি তো মাঠে আসি,
আছে? বলে নাই। আগে দেখা হয়তো না হয়তো, এখন নতুন করে আরো বেশি দেখা। বলেন 2 বছর পরে ডিপিএস করবো দশ আছে? আপনি সিদ্ধান্ত নেন, আপনি সিদ্ধান্ত নেন মুই কয়দিন থাকি না থাকি। মুইয়ে তো 3 মাস থেকে আসো, কোন দিন যে মুইয়ে আলফা বাদ দেবো, তাহলে ওই লোকটার আর 2 বছরের ওর সাথে কমিটমেন্ট করা দরকার আছে? আপনি জরিপ আজ থেকে 1 বছর আগে 6 মাস আগে জরিপ বলছেন, আগামী 6 মাস পরে যদি করে লস আছে? আমার ক্ষেত্রে হয়েছে 23 সালে প্ল্যান দেখাইছি, 26 সালে জানুয়ারিতে আসে বুক করছে 1 লাখ টাকা পাচ্ছিল, আমার লস হয়েছে? 23 সালে প্ল্যান দেখাইছি, 5 সালে না দাদা এগুলা করা যাবে, খুব খুব খারাপ করা যাবে। কেন করা যাবে না? না মানে করা যাবে কি বছর আছে না এরকম গেস্ট আপনার পজিটিভ? 23 সালে প্ল্যান দেখাইছি, 24, 25, 26 জানুয়ারিতে আসে করছে, আমার লস হয়েছে না লাভ হয়েছে? আমি কি ইন্স্যুরেন্সে আসি কিনা? তা আপনারা কেন অনেক সময় আপনারা এফেরা হতাশ হয়ে যান যে আমার লোকগুলো না করছে, না মানে নেক্সট অপরচুনিটিটা তৈরি হবে। তাহলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা হলো একটা মানুষকে মানসিকভাবে ডেভেলপ করতে হবে, যে সে যেন একটা সঞ্চয় করার মানসিকতা রাখে, একটা সঞ্চয় করে। আমার কথাটা কি বুঝা গেছে? তাকে আমার ডেভেলপ করতে হবে। এরপরে আসেন মার্কেট মনিটরিং টু। আপনার এই মার্কেটটাকে কীভাবে আপনি একজন এফএ, আপনি একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, আপনি একজন ফিল্ড অফিসার, আপনার মার্কেটে আপনি কোন এলাকায় কীভাবে মনিটরিং করবেন, এটা আপনাকে একটা ছক থাকবে। ধরেন আপনার, আমি বারবার বলি, ধরেন যে অনেকে বলি যে এখানে ধরেন আপনি বীরগঞ্জ, তাহলে আপনি ওই বীরগঞ্জ থেকে আপনি যে জায়গায় আসছেন, এটা ধরেন আমি সুইচ গেট ধরলাম, এই সুইচ গেট এরপরে ধরেন বটতলি, এরপরে ধরেন তালতলি, এরপরে ধরেন গুড়িরহাট, এরপরে ধরেন সংখ্যা, এরকম ধরে অনেকগুলো বাজার আছে না? আপনার টার্গেট থাকতে হবে বীরগঞ্জ থেকে বেরোলে সুইচ গেটে আসার জন্য একটা আমার ক্লায়েন্ট থাকে বা 5টা ক্লায়েন্ট থাকে, তারপরে যেন বেলবাড়িতে 5টা ক্লায়েন্ট থাকে, তারপরে যেন গুড়িরহাটে 5টা ক্লায়েন্ট থাকে, তারপরে যেন আমার সংখ্যা বাজারে 5টা ক্লায়েন্ট থাকে, এরপর আমি বাসায় আবার এই দিক থেকে শুরু করে এই দিকে আসি। ঠিক আপনি যেখানে থাকেন আপনার একটা রাউন্ড থাকবে। আমি এই দিক থেকে ঢুকলে, যেমন আমাদের মেম্বার সাহেবের বাসায় দুদিকে যাওয়া, আমি এই দিক দিয়ে বাইরে বগল দিকে যেতে পারি, আবার আমি রঘুপুর দিয়ে বেরিয়ে আমি বগল দিকে যাইতে পারি। তাহলে আমার এই দিক দিয়ে আমি কালিয়াগঞ্জ দিয়ে আমি আবার বগল দিকে যাইতে পারি কি? তার মানে আমার রাউন্ড থাকতে হবে। আপনি চিন্তা করেন 20 কোটির দুনিয়ায় আপনি মাত্র 100 থেকে 200 লোককে এখানে পলিসি করান, 500 লোককে 100 থেকে 200, আপনার আর আলফা থেকে ইনকাম বন্ধ হবে না। আপনি যদি পরিপাটিভাবে ডিসিপ্লিন ওয়েতে কাজটা করেন, এই রাউন্ড ওয়ে আপনার আজীবন চলে যাবে, আপনার ইন্স্যুরেন্স বন্ধ হবে না। আপনি লোক পান না, আপনার ক্লায়েন্ট শেষ, আপনার গেস্ট শেষ, আমি কাকে বলবো? আমি বললাম বলার দরকার নাই। আপনি একটা রাস্তা চয়েস করেন আর এই রাস্তা দিয়ে হাঁটেন, আপনার কাছে মানুষ ডেকে ডেকে ইন্স্যুরেন্স। হ্যালো, সবাইকে আসি আমরা। তাহলে এই প্রত্যেকটা মার্কেট আমাকে রেডি করতে হবে। টাইম, ট্রেন্ড অ্যান্ড ট্রানজ্যাকশন, এই 3টা জিনিস হলে একই সাথে। অর্থাৎ ট্রেন্ড জিনিসটা কি? ট্রেন্ড বলতে যখন যেটা চলে। আপনারা দেখেছেন এক সময় মানুষ ফুল প্যান্ট পরতো, বা আমি অনেক মহিলাদের ক্ষেত্রে দেখছি এমন চাপা প্যান্ট, মানে ওই চাপা প্যান্টের ভিতরে একটু যদি চুলকানোর সুযোগ নেই একটা। আবার এমন ঘোলা এখন প্যান্ট পায়জামা দেখতেছি, প্যান্ট শুরু হয় না, পায়জামা শুরু হয়েছে, পারলে আরো 2 জনের মধ্যে ঘুরে যাবে কি, ঠিক কিনা? এটাকে বলে ট্রেন্ড। আমার কথা বলছি, যখন যেটা চলে। আমরা একসময় এখন দেখেন চুজ নিচের দিকে, ছেলেরা দেখবেন আফগানি করে প্যান্ট করবে, এটা টাইট, নিচেরটা মোটামুটি লুঙ্গি কি হয় না? এখন এই যে আপারা করতেছে, আমি এটা দেখলাম, দেখে বোঝার উপায় নাই ওটা কি পেটিকোট নাকি ওইটা পায়জামা নাকি অন্য কিছু।
এইটা ট্রেন চলতেছে, আপনার কিছু করার নাই। কি আবার খারাপ বললাম কথাটা? উনি বরং যদি চাকা চুপা পরে তাহলে এটা নাইয়া ব্যাকডেটে এটা এখন চলে কি রাইট কেন? আমি এখন প্যান্ট চাপা বানাইতে চাইলেও টেইলার্স বলতেছে ভাই এখন তো এটা চলে না, ঠিক এখন ঢোলা। হ্যাঁ আছে না? আপনারা আবার আস্তে 70 দশকে চলে যাবেন। অমিতাভ বচ্চন বা আমাদের বাংলাদেশের নায়করা যেগুলো প্যান্ট করতো, এটা চাপা পিছনের ঢোলা। আমিও পড়ছি বেল বটম ইত্যাদি ইত্যাদি ডিজাইন রাইট না? আবার আপনার চাপা এই এর ভিতরেই চলে রাইট কিনা? তাহলে এই ট্রেন জিনিসটা কি? ট্রেন হলো সময়ের সাথে, যুগের সাথে, কোম্পানির সিস্টেমের সাথে তাল মিলানো। কি তাল মিলানো? এই মাসে বলছে তুমি এটা করলে এই পাবে, এই যে তাল মিলানো। তুমি এইটা করলে এইটা পাবে, এই যে তাল মিলানো। এই কক্সবাজার যেতে হবে, তারপর আমাকে যেতে হবে। এই তোমাকে এই মাসে কাপ প্লিজ দিয়েছে, এটা দিতে হবে। এই তোমাকে ব্যাংকক যাইতে হবে, ব্যাংককের জন্য আমাকে ধরে দিতে হবে। আমার কথা কি বুঝে আসছে ভাই? হ্যালো, আমার কথা কি বুঝতে পারছেন? ট্রেন জিনিসটা কি? আপনাকে এই টাইমের সাথে, ট্রেন সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়। তার মানে এক এক সময় এক একটা ডিমান্ড করে পরিবেশ, সমাজ, দেশ, ওইটা আপনাকে চিন্তা করে। তাহলে আপনার ক্ষেত্রেও একটা ঘটনা ঘটে। আপনার কাছে সবসময় সব ডিমান্ড তৈরি হয় না। হঠাৎ করে একসময় মনে হয় কিছু বন্ধু বান্ধব কক্সবাজার যাবে, আপনার মতো যাওয়ার একটা আগ্রহ, আপনি যেতে না পারলে মন খারাপ হয়, রাইট না? তাহলে এই আলফা ট্রেন কি? আলফা টাইমের মধ্যে যেই সুযোগগুলো, যে ইনসেন্টিভগুলো, যে কন্টেস্টগুলো ঘোষণা করে, সেই সময়ের মধ্যে সেটা আমাকে ধরতে হবে। গত বছর যারা থাইল্যান্ড ট্যুর অ্যাচিভ করেছে, যারা ব্যাংকক ট্যুর অ্যাচিভ করেছে, অর্থাৎ যারা ইন্দোনেশিয়া ট্যুর অ্যাচিভ করেছে, মালয়েশিয়া করেছে, তারা এই বছর যাচ্ছে, রাইট না রং? তাহলে গত বছর যারা মিস করছে তারা কি এখন যেতে পারবে? তারা যদি এখন আফসোস করে কোনো কাজে লাগবে? আবার এই বছরে যে সুযোগগুলো আসবে এগুলো যদি তারা অ্যাচিভ না করে আগামী বছর কি তারা যেতে পারবে? পারবে। তাহলে সময় মতোই ওই সময়ের ওই কাজগুলো আপনাকে করতে হবে। তারপরে আসুন, প্রত্যেকটা মানুষের ক্যাপাবিলিটি এক ধরনের একটা বিষয় এবং সেই সঙ্গে তার কন্ট্রিবিউশন। আপনার কিছুদিন আগে যেটা বললাম যে একটা মানুষের ক্যাপাবিলিটি আছে কি, অর্থাৎ ওই যে একটা গ্রাহককে হেল্প করার মতো তার মানসিকতা আছে, এই প্রত্যেকটা মানুষ বলে আমার নাই। যারা আজকে যতজন সফল হয়েছে তারা প্রত্যেকেই দেখবেন কোনো জায়গায় হোঁচট খেয়েছে, অথবা জিরো ছিল, অথবা নিজের মধ্যে জিদ তৈরি করেছে, জ্ঞান কিন্তু সে ভালো জায়গায় যেতে পেরেছে। একজন বিসিএস ক্যাডার বলুন, একজন আপনি ভালো জব হোল্ডার বলুন, ফার্স্ট ক্লাস অফিসার বলুন, বিগ বিজনেসম্যান বলুন, রিচ ম্যান বলুন, যতজন আছে কোথাও না কোথাও হোঁচট খেয়েছে, কোথাও না কোথাও নিজেকে তৈরি করেছে, কোথাও না কোথাও নিজেকে সেভাবে মানসিক আগে প্রস্তুতি দিয়েছে, দেন আস্তে আস্তে বাস্তবায়ন করেছে। তো আমাদের এখানে আলফাতে সেরা হওয়া যায়, গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, অলরেডি হয়েছে, অলরেডি পাচ্ছে, প্রতি বছর গাড়ি পায়, প্রতি বছর ইনসেন্টিভ পায়, প্রতি মাসে কেউ না কেউ কন্টেস্ট অর্জন করে না ভাই? গত মাসে এসি টার্গেট দিয়েছিল, এয়ার কন্ডিশন টার্গেট দিয়েছিল। আপনারা আমরা এখানে কেউ পারি নাই, কিন্তু বাংলাদেশে কেউ না কেউ পেরেছে কিনা বলা অবশ্যই। আপনারা এখানে কেউ পারেন নাই। আমাদের এখানে সবচেয়ে ছোট একটা গিফট ছিল যে 6টা তাকে রাইস প্লেট দেওয়া হবে ডিনার সেটে। জাহানারা আপা পেয়েছেন? আপনি পেয়েছেন কিনা? দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, না দাঁড়ালে তো বোঝা যাবে না। জাহানারা আপনি দেখেন উনি 60,000 টাকা সেল করেছে। ধন্যবাদ। এই জাহানারা আপা 60,000 টাকা সেল করেছে, একজনকে রেফার করেছে, কোম্পানি তাকে 6টা প্লেট দিবে। 6টা প্লেটের দাম ন্যূনতম 150 টাকা। সবচেয়ে বড় কথা, 6টা প্লেট যে টাকা উনি এই মাসে ইনকাম করছে এই টাকাতে উনি প্লেট কিনতে পারবেন, বা কোম্পানি থেকে একটা গিফট দিয়েছে, উনি অর্জন করেছে, এটা ওনার সবচেয়ে বড় প্রাপ্তি। অর্জনের লিস্টে ওনার নাম আছে, এটা হলো ওনার বড় প্রাপ্তি। জাহানারা আপনাকে দেখলে কি মনে হয়? পাওয়ার আগে দেখলে অনেকে মনে করবে ওনার পাওয়ার কোনো সুযোগ।
বাট উনি সিদ্ধান্ত নিছে আমাকে প্লেট লাগবে, একটা নয়, প্লেটটা পাইছি। ওনার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল কোম্পানির একটা গিফট আমি নিব, উনি পেয়েছে। বাকি এখানে একজনও আর পায়নি, আমার জানা মতো আর কেউই পায়নি এইখানে এই হলে। আমার টিমের টোটাল 6 জন পাইছে, তার মধ্যে আরেকজন আমাদের রানা স্যার পাইছে। আর বাকি 4 জন পাইছে ঢাকায়, ঢাকার যে টিমটা তারা পাইছে। তাহলে আমার প্রশ্ন হলো তারা তাদের মধ্যে 2 জন প্লেট পাইছে, 2 জন 2 টান পাইছে। তাহলে এখন আসেন এই জাহানারা আপার কথা আমি বীরগঞ্জেও বলে আসছি, যে জাহানারা আপাকে দেখলে মনে হবে না যে জান দিয়ে ফেলাচ্ছে জাহানারা আপা, কাম হয় না। না, উনি উনার কনফিডেন্স, উনার আত্মবিশ্বাস, উনি আরেকজন মহিলা আছে রানীর নগরে, রুমা আপা। এরপরও কোনো রকমের ওনার অজুহাত নাই, একটা কোলট একটা হাতত কি হয়ে যায়, কি অবস্থা ঠিক কিনা, একটা কোলে একটা হাতে হাঁটি বেড়াচ্ছে। এরপরে ওনার কোনো বিরক্তি নাই, এরপরে কোনো অজুহাত নাই, মিটিংয়ে আসা বন্ধ নাই, ট্রেনিংয়ে আসা বন্ধ নাই, গরম শীত বর্ষা কোনো কিছু তাকে ঠেকাইতে পারে না। স্যার আলফার কথা না কইলে মোর ভালোই লাগে না, তুমি যেখানে যাও মোর ভাষণ কয়েছে, এই তুমি আর কাম পাও নাই, মেহমান খেতে আসছে, এখানেও তুমি আলাপ করে দিচ্ছ। বা ওনার উপরে আমার খুব রাগ হচ্ছে, ওনার জন্য আমার এটা ভেবে রাগ না হয়, ঢাকা থেকে আসলে সুযোগ পাইছে, আলাপ করছে আর করবে, আমার শ্বশুর আছে এই কথা বলা শুরু করেছে। আমার কথা কি বুঝতে পারছেন না? তার মানে কিছুদিন আগে যেটা বললাম যে আপনার এই বিজনেসটা চিন্তায় থাকতে হবে, ডেভেলপমেন্ট মানসিকতা করতে হবে, রিসোর্স রেডি করতে হবে, এভাবে করে সম্ভব আপনার এই রেজাল্টটা। তাহলে এই প্রত্যেকটা মানুষের এই ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, এই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে। আমি অ্যাজ এ অ্যাপ্লিকেশন, আমার এটা বিজনেস, আমার যত বিনিয়োগ, আমার যত ইনভেস্ট ভালো হবে, আমার ব্যবসাটা তত ভালো হবে, কথাটা মনে রাখবেন। আমরা যদিও বলি এখানে আলফাতে কোনো বিনিয়োগ লাগে না, হ্যাঁ এটা জয়েন করার জন্য এখানে ঘুষ লাগে না, জামানত লাগে না, কিন্তু ব্যবসাটাকে ডেভেলপ করবার জন্য আপনার একটা বিনিয়োগ লাগবে। কথাই আছে রুজি ছাড়া পুঁজি ছাড়া রুজি, পুঁজি ছাড়া রুজি নাই, পুঁজি ছাড়া রুজি নাই, এটা একটা কথাই আছে। তাহলে এই ডেভেলপমেন্ট আপনাকে আনতে হবে। এরপরে যদি আপনি মনে করেন যে প্রতিনিয়ত আপনাকে ডেভেলপ করা, একজন এন্টারপ্রেনার, একজন উদ্যোক্তা, একজন বিজনেসম্যান, সে প্রতিনিয়ত নিজেকে ডে বাই ডে ডেভেলপ করে আমি কিভাবে আরও বেটার, আরও ভালো, আরও বেস্ট পারফরমেন্সটা করতে পারি, এই জিনিসটা আপনাদের নিজেকে নিজে তৈরি করার মানসিকতা রাখতে হবে। যার জন্য এই মানসিকতাটা আমরা ট্রেনিংয়ের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে আলোচনা করে আপনাদেরকে আমরা শেয়ার করি। আমি যেভাবে করি, আমি মনে করি আলফাতে আমি চূড়ান্ত সফলতায় না পৌঁছালেও সফলতার একটা রাস্তায় আমি যতটুকু সফল হয়েছি, আপনারা সবাই মিলে যদি সম্মিলিতভাবে এই মাথায় সিদ্ধান্তটা নিতে পারেন যে আমি বেশি না, আমি দিনাজপুর শহরে থেকে মাত্র 1 লাখ টাকা, কয় লাখ টাকা ভাই, 1 লাখ টাকা আমি ইনকাম করতে চাই। কয় লাখ টাকা ভাই, 1 লাখ টাকা আমি ইনকাম করতে চাই। তো 1 লাখ টাকা যদি ইনকাম করার মানসিকতা করি, এটা আজকে সম্ভব না। এই 1 লাখ টাকা ইনকাম করতে গেলে আপনাকে মিনিমাম 2টা বছর এই জায়গায় একটু সময় দিতে হবে। কত বছর? 2 ইয়ার্স। এখন আপনি মনে করেন আলফা করবো না, তাহলে কি করবেন? যেটা করবেন সেখানেও যদি 2 বছর সময় দেওয়ার পরে মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, তাহলে ওইটা করেন। আপনার পছন্দের বাইরে যায়। আজ পর্যন্ত আমি একটা লোককে বলে আমি শুনতে পাই নাই শুরুতে তার কর্মটা তার পছন্দের ছিল, ভাই বাবা করে যেত, ওই পরম্পরায় তাকে এখন করতে হয়, অথবা উনি একটা পরিস্থিতির কারণে সেটা শুরু করেছে, এখন এখান থেকে আর ছাড়তে পারে না, তাকে ওইটা করে যেত। একজন কৃষক মাঠে যখন কাজ করে, কোনো কৃষককে শুনবেন না প্রচণ্ড রোদের মধ্যে সে হয়তো কীটনাশক ছিটাচ্ছে, পানি দিচ্ছে, ফসলের যত্ন নিচ্ছে, ওই কৃষককে শুনবেন না, তার এটা করতে ভালো লাগে। হ্যালো, যদি ভালো লাগতো
যেই বাবা যেই কাজটা করে তার সন্তানকে হাসি মুখে ওই কাজটা করতে দিত। আমি কোনো বাবাকে বলতে শুনি নাই যেই বাবা যে জব করে, যে বিজনেস করে, যেই কাজটা করে তার সন্তানকে ওটা করতে দিতে চায় না। রাইট না? বাবা মনে করে আমি কষ্ট করি, তোমাকে এই কষ্টটা করার দরকার নাই, তোমার এই ঝুঁকি নিয়ে কাজ করার দরকার নাই, তোমার এত প্রেশানি নেওয়ার সুযোগ নেই, তুমি একটা বেটার কিছু করো, বেটার কিছু করো। হয়তো বা প্রস্তুতির কারণে, পরিবেশের কারণে বাবা যা করে সেও তাই করে, কিন্তু বাবা কোনোদিনও চায় না সে রিক্সা চালায় তার সন্তানের রিক্সা চালায়, বাবা কৃষিকাজ করে সন্তানের কৃষিকাজ করে, বাবা যে জব করে সেই জবটা করে। হ্যালো, আপনারা কি এটা মনে করেন? তাহলে মনে করতে হবে কোনো প্রফেশনই সাজানো গোছানো থাকে না, কোনো জব সাজানো গোছানো থাকে না, কোনো এনভায়রনমেন্ট কেউ তৈরি করে দেয় না। আপনি একটা ব্যক্তি, আপনার জব, আপনার বিজনেস, আপনি এন্টারপ্রেনার, আপনাকে আপনার ডেভেলপমেন্ট করতে হবে, আপনাকে তৈরি করতে হবে। 1 লাখ টাকা মাসে ইনকাম করার জন্য আমি গ্যারান্টি দিলাম যে আপনি যদি আমাদের সাথে থাকেন 2 ইয়ার্স, 2টা বছর লাগে থাকেন, এই 2 বছর 6-12 লাখ টাকা ইনকাম করবেন, 2 বছর পর থেকে 1 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন। যদি আপনি আমাদের মতো করে, আমার মতো করে, আমি যেভাবে কাজটাকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কাজটা করে গেছি, আপনি যদি আপনাকে সিদ্ধান্ত নিতে পারেন। কারণ আমরা অনেকে কাজ করি কিন্তু ফলাফলের জন্য করি না, লোক দেখানোর জন্য, বুঝ দেওয়ার জন্য, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি আমাকে নিয়ে যদি কাজ করি, আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যালো, তাহলে আমি কথা জিজ্ঞাসিত না করি, আমি শুরু করেছিলাম সম্ভবত 11টায়, এখন বাজে 12:12। আলোচনা আর বেশি লম্বা না করে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমি আর আলোচনা শেষ করি। এখন আসেন, প্রত্যেকটা মানুষ যে জিনিসটা চায় সেটা হলো তার একটা সফল হওয়ার জন্য একটা তার পরিকল্পনা থাকে, কিন্তু সফল হয় না কেন? কারণ প্রত্যেকটা মানুষের সফল হওয়ার ক্ষেত্রে তার একটা লক্ষ্য নির্ধারণ করতে হয়। হ্যালো, আমি 10 মিনিটে শেষ করে দিই। তাহলে আমাদের যারা এই মাসে আলফা কী করেছে, আলফা একটা টার্গেট দিয়েছে। সেই টার্গেটটা কেউ যদি 7,50,000 টাকা, কত টাকা হয়? 7,50,000 টাকা সেল করে, তাহলে কোম্পানি তাকে একটা গরু কুরবানি দিতে অনেক টাকা লাগবে, বাট একটা গরু কুরবানি দেওয়ার জন্য তাকে সহযোগিতা করে একটা টাকা দিবে, যেটাকে বলছে কুরবানির একটা অ্যামাউন্ট তাকে দিবে। কত? আমার জানা মতে 7.5 লাখ টাকা সেল করলে 35,000 টাকা তাকে কুরবানির জন্য দিবে। এখন টাকা দিবে, আপনি টাকাটা নিয়ে কুরবানি দিবেন, না পিকনিক খাবেন, না গরু কিনে পালবেন, এটা আপনার পার্সোনাল ইস্যু। বাট কোম্পানি আপনাকে কুরবানি উপলক্ষে 35,000 টাকা। আর যদি 5,50,000 করেন তাহলে আপনাকে দিবে, আপনাকে দেখা গেছে 27,000 বা 28,000 বা 25,000 একটা অ্যামাউন্ট। এটা কত দিবে আমি জানি না, বাট একটা অ্যামাউন্ট। 28,000। আর যদি আপনি 3,50,000 করেন তাহলে আপনাকে 15,000 বা 12,000 টাকা একটা আশীর্বাদ দিবে। আর যদি 2,50,000 করেন তাহলে আপনাকে 10,000 বা 8,000 একটা অ্যামাউন্ট দিবে। আমি শিওর না, অনেক আইডিয়া দিই। এই লক্ষ্যটা আপনাকে নির্ধারণ করতে হবে। গরু খাসি থেকে আপনি নিলেন না আমি নিলাম, আমি নিলে আমাকে টার্গেট করতে হবে, আপনি নিলে আপনাকে, আপনি নিলে আপনাকে, আপনি নিলে আপনাকে। তো আমরা সবসময় খেয়াল করি যে বড়টার দিকে তাকাই না, সবসময় ছোটোর দিকে তাকাই। দেখলাম কেন? খেয়াল করবেন, যদি কোনো চাইনিজ রেস্টুরেন্টে যান, আপনি খাবারের মেনুর আগে আপনি দেখেন দামের মূল্য কম, যেটা খাবারের দাম কম এবার ওইটা দেখেন কী খাবার। আবার আপনি কী করেন, মোবাইলে মিনিট কিনবেন অথবা আপনি জিবি কিনবেন, আগে দেখেন কোন দিকে কম টাকার কত মিনিট আছে। টাকা কম খেয়াল করছেন কিনা আমি জানি, ম্যাক্সিমাম মানুষ আমরা এটা করি। আগে দেখি কম টাকায় কত মিনিট, তারপরে দেখি কত দিন, অথবা কত দিন কত দিন। তার মানে দাম সবসময় আমরা আগে দেখি। আমরা কোনো একটা শোরুমে গেলে পছন্দ যা হয়েছে তার চেয়ে 1 টাকা দেখে দাম কত, যখনই দেখি 2900 ওইটার দিকে আর টাকাই যত ভালো রাইট না। আপনি যদি কোনো জব ডিমান্ড হন অথবা আপনার মধ্যে কী বলবো জব সার্চিং করেন, যারা
পড়াশোনা শেষ করেছে, চাকরি খুঁজতেছে, তারা দেখবেন একটা সার্কুলার, তো ওই সার্কুলারে দেখে সবচেয়ে ছোটো পদ কোনটা অথবা বেতন কম। দেখা গেছে ওখানে ম্যানেজারও নেবে মাস্টার্স পাস, ওখানে হয়তো সুপারভাইজারও নেবে ডিগ্রি বা অনার্স পাস, অথবা একজন অফিস সহকারী নেবে। আপনি দেখবেন মাস্টার্স পাস করা ছেলেটা ম্যানেজারেরটাতে না দিয়ে ম্যাক্সিমাম সুপারভাইজার আর ওই সহকারীটা দেবে, দুইটা জায়গায় অ্যাপ্লিকেশন দেবে। তো তাকে জিজ্ঞেস করা হলো তুমি ম্যানেজারে দিবে না কেন? বলে না, ওটা একটু কন্ডিশন, ওটা একটু টাফ। তার বিশ্বাস যে ছোট পদে পরীক্ষা দিলে আমি পাইতেও পারি, বড় পদে আমার চেয়ে অনেক ট্যালেন্ট লোক পরীক্ষা দিতে পারে, আমি নাও পাইতে পারি, এটা আমার চাকরির দরকার। তাহলে আমাদের এটা নতুন করে না, আমাদের সমস্যা রয়েছে আগে থেকে। এখন আসেন, আলফা আপনাকে বলে আপনি বড়টা নিয়ে আগে চিন্তা করেন, বড়টা নিয়ে কাজ করেন, সবচেয়ে বড়টাকে টার্গেট করেন। এবার আপনার যদি বড়টা না হয়ে ছোটটাও অর্জন হয় তাহলে কি লস আসবে? লস হবে। আর এটা নিয়ে যদি টার্গেট করেন তাহলে কোথায় যাবেন? আউট অফ দ্য বক্স, বক্সের বাইরে টার্গেটের বাইরে চলে যাবেন, রাইট না? তাহলে আপনি বড়টা নিয়ে দৌড়াচ্ছেন, এর মাঝখানে যে তিনটা যে কোনো একটা অ্যাচিভ হতে পারে, কিন্তু নিচেরটা নিয়ে দৌড়াচ্ছেন একটা অ্যাচিভ হবে, কী লাভ? আমাদের কি বুঝে আসছে? তাহলে আপনারা আমরা যেন একটা গোল সেট করি। গোল সেট করবার সময় 5টা জিনিস আপনাকে একটু মাথায় নিতে হবে, এটা বলে শেষ করবো। আমরা যখন একটা গোল সেট করবো এটা যেন স্মার্ট হয়, আর স্মার্ট শব্দটাকে যদি ভেঙে আমরা গোল যে লক্ষ্য এটার সাথে মিলাই তাহলে দেখবেন আমার এটা পসিবল বা আমার এটা সম্ভব। স্মার্ট শব্দটা SMART, এই 5টা লেটার বা বর্ণ দিয়ে আপনার স্মার্ট শব্দটা। এটার সাথে প্রথমেই আপনাকে S দিয়ে স্পেসিফিক, অর্থাৎ সুনির্দিষ্ট যেন হয় লক্ষ্যটা। আপনি জীবনের লক্ষ্য নির্ধারণ করছেন, এম ইন লাইফ ছোটোবেলা পড়েছে, রাইট না? স্কুল জীবনে এম ইন লাইফ পড়ছে, ওটা পড়ার জন্য, পাস করার জন্য পড়ছে, কিন্তু ভবিষ্যতে জীবনের কী লক্ষ্য কারণে যেদিকে দৌড়াইতে দৌড়াই, যেদিকে যাইতে যাই, যেখানে বসছি তো বসছি, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানের সময় শেষ, এম ইন লাইফ করে কোনো লাভ হয়নি। আবার নতুন করে নিজের একটা গোল সেট করেন, আমি আলফাতে এসেছি, এই মাসে আমি কী পাবো, এই মাসে কন্টেস্ট করতে পারবো, না পারলে সামনের মাসে কোন কন্টেস্ট দেবে সেটা আমি অ্যাচিভ করবো। এই ধরনের সেট আপনাকে করতে হবে। করার সময় আপনাকে মনে রাখতে হবে এটা স্পেসিফিক কিনা এবং এটা মেজারেবল, পরিমাপযোগ্য কিনা। আপনি বাইসাইকেল চালানোর সুযোগ নাই, বাইসাইকেল নাই, আপনি হয়তো হেলিকপ্টারের স্বপ্ন দেখতেছেন, এই ধরনের স্বপ্ন দেখা দরকার। স্বপ্ন ছোটো থেকে শুরু করেন, আস্তে আস্তে অ্যাচিভ করেন। ইয়েস অর নো? এরপরে অ্যাচিভেবল, যে গোলটা সেট করবেন সেটা অর্জনযোগ্য কিনা, আমার দ্বারা এটা অর্জন করতে পারবো কিনা, আমি এটা কতটুকু করতে পারবো। নিজের সাথে, সিনিয়রের সাথে, ইউনিট ম্যানেজারের সাথে কাউন্সিলিং করে আপনি শেয়ার করেন, আমি এই স্বপ্নটা দেখেছি, এই লক্ষ্য নির্ধারণ করছি, এটা আমি করতে চাই। তখন উনি আপনাকে পরামর্শ দেবেন, ঠিক আছে এটা নিয়ে দৌড়ান, বাট এটা যেন হয়। এবং রিলেভেন্ট, মানে আপনি যে লক্ষ্যটা করবেন, একটা বার পোস্টে একজন খেলোয়াড় বল যখন গোল করার জন্য মারে, যখন আমরা দর্শক দেখি বার পোস্টে একদম ঘেঁষে যায়, তখন আমরা একদম আফসোস করি, আর একটু যদি কেয়ারফুল হইতো তাহলে গোলটা হয়ে যেত, রাইট না? আর যদি বলটা গোল করার জন্য মারছে, মিনিমাম বার পোস্টের 6 ফিট উপর দিয়ে গেছে, তখন আমরা ফালতু পারি, গোল দিতে আসছে, রাইট না? মানে আপনি যে গোল দেবেন, আপনি যে ওই বার পোস্টের আশপাশ দিয়ে যেন যায়, এইরকম একটা মানে কাছাকাছি। ওই যে বললাম 7.5 লাখ টাকা টার্গেট করছেন, আসে দেখা গেছে সেল হয়েছে কত টাকা ভাই, কিন্তু স্বপ্ন কি দেখছেন কত যাবে ভাই? 7.5 লাখ। আর গেছে কত? এটা কিন্তু গোল সেট আপ হলো? গোল সেট আপ না, এটা মানে আপনি মানে আন্দাজে একটা কথা বলছেন। এই জায়গাটা আপনার করতে হবে। আরেকটা লাস্ট যেটা হলো স্মার্ট টাইম, আপনাকে একটা টাইমের মধ্যে একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে। ওই সময়ের মধ্যে, যেমন আলফা আপনাকে বলেছে আপনাকে 7.5 লাখ টাকা করলে আপনাকে 35-40 হাজার টাকা দিবে, বাট কতদিনের মধ্যে বলছে 24 তারিখের মধ্যে যারা ক্লোজ করবে তাকে দিবে। কেউ যদি 25 তারিখে করে দেবে ভাই, দেবে?
90 মিনিটের খেলা, তারপরে 10টা গোল দিচ্ছে, খেলা শেষ, কোনো কারণ লাগবে লাগবে কোনো কাজে? তাহলে এই স্মার্ট গোল সেটিংয়ের ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা যারা আলফাতে আছি, আমরা আলফাতে কাজ করতে চাই, আলফা সম্পর্কে যাদের ধারণা নাই তারা প্রয়োজন আগে নিজেকে তৈরি করবে। যেটা কিছুদিন আগে বললাম, একজন এন্টারপ্রেনার, একজন উদ্যোক্তা, তাকে যদি তৈরি করতে না পারে, সেটা একটা মুরগির ফার্ম দেখ আর ডিমের ব্যবসা করে ধরা খাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি যে ব্যবসাটাকে সবচেয়ে ইজি মনে করছেন, ওই ব্যবসাটা তো আপনি লস করবেন, এটা আপনি লিখে নিয়ে যান। যদি আপনি ওই বিজনেসটা সম্পর্কে স্টাডি না করেন, আপনি যদি ওখান থেকে ধারণ করেন না। আমার কথা কি ক্লিয়ার আছে? তাহলে আমি আপনাদের কাছে আজকে আলোচনা শেষ করতে চাই। প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, অথবা